দেখ 36 নম্বর অঙ্কটা ফটো তুলেছিস নিশ্চয়ই, 2002 সালে এসেছিল সিইউবিকম অনার্সে। তো কোশ্চেনটা কি বলেছে একটু পড়া যাক। বলছে মিস্টার এল ভাদুরী ইজ দ্য ওনার অফ 4 হাউস প্রপার্টি ইন কলকাতা। তা আমাকে যখনই ইনকাম ফ্রম হাউস প্রপার্টির অঙ্ক করতে দেবে, হাউস প্রপার্টির অঙ্ক করতে দিলে আমাকে দেখতে হবে হাউসটা কোন সিটিতে আছে। সিটি ইজ ভাইটাল, সিটি খুব ইম্পর্টেন্ট। কোন সিটিতে বাড়ি সেটা আমাকে দেখতে হবে, বাড়িটা কোন সিটিতে খুব ভাইটাল। এখানে সিটি বলে দিয়েছে, কলকাতা সিটিতে বাড়ি আছে। আমি বলেছিলাম, আমি খুব সুন্দরভাবে বলেছিলাম আগে, যদি বাড়ি যদি মেট্রো সিটি অবস্থিত হয়, মেট্রো সিটি কি আমাদের কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, বাড়ি যদি মেট্রো সিটিতে অবস্থিত হয় তাহলে আমার কোন মিউনিসিপাল ভ্যালু লাগবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস মিউনিসিপাল ভ্যালু, তার মানে এখানে বাড়িগুলো কোন সিটিতে আছে? 4টে বাড়ি আছে কলকাতা সিটিতে, তাহলে আমার কোন মিউনিসিপাল ভ্যালু লাগবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। প্রথম পয়েন্ট বললাম। 2 নম্বর কি বলতে হচ্ছে এখানে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলারস কম্পিউট হিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2020-21। এটা বলার কিছু নেই, আমাদের প্রিভিয়াস ইয়ার 2021 আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 21-22। এখানে 4টে বাড়ি বলে দিয়েছে, আমি আগেই বললাম 4টে বাড়ি বলেছে, এ বি সি ডি। তো যেই বাড়িগুলো বলে দেবে আমাকে দেখতে হবে বাড়িগুলো কি পারপাসে ইউজ করা হচ্ছে। কি পারপাসে ইউজ করা হচ্ছে? দুটো পারপাসে বেসিক্যালি ইউজ করা হয় বাড়ি। একটা হয় বাড়িতে বসবাস করব, হয় বাড়িতে নিজের বাড়িতে নিজে বসবাস করবো, না বাড়িটা ভাড়া দেবো, আর কিছুই হতে পারে না। তো কি বলেছে, এ বাড়িটা, বাড়ি নাম মানে এ হাউস, হাউস এতে কি বলেছে? টেনেন্ট বিজনেস। টেনেন্ট মানে কি? টেনেন্ট মানে ভাড়াটিয়া। অর্থাৎ আমার যে 1 নম্বর বাড়ি মানে এ বাড়ি, মানে আমার যে ফার্স্ট বাড়িটা আছে, ফার্স্ট বাড়িটা আমি ভাড়া দিয়েছি। কাকে ভাড়া দিয়েছি? ভাড়াটিয়াকে ভাড়া দেবো। ভাড়াটিয়াকে কেন ভাড়া দিয়েছি? ও বলছে ব্যবসা করে, আমি জানার দরকার নেই। ভাড়াটিয়া কি করবে জানার দরকার নেই, ভাড়া দিয়েছি। বোঝা গেল? সে ভাড়াটিয়া থাকতেও পারে, ব্যবসাও করতে পারে। প্রথম পয়েন্ট বলেছে যে বাড়িটা ভাড়া দিয়েছি, ভাড়াটিয়াকে ও বিজনেস করবে। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, মানে বি, হাউস বি কি বলেছে? ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছি, কি সেকেন্ড বাড়িটা ও থাকবে, ও থাকবে, বসবাস করবে। রেসিডেন্স মানে বসবাস করবে। সি, বাড়ি সিটা কি আছে? ওন রেসিডেন্স। ওন রেসিডেন্স মানে কি? আমি বসবাস করব, আমি নিজে বসবাস করব, আমি নিজে বসবাস করব। আর বাড়িটা ডি, ডি বাড়ি কি বলেছে? আমার একটা বাড়ি আছে যে বাড়িতে ব্যবসা করব। এই 4টে বাড়ি। তাহলে বোঝা গেল, প্রথম বাড়িটা ভাড়া দিয়েছি, দ্বিতীয় বাড়িটা ভাড়া দিয়েছি, তৃতীয় বাড়িটা নিজে থাকবো, 4 নম্বর বাড়িটা ব্যবসা করব। তো আমাদের হাউস প্রপার্টির রুল বলছে নিজের বাড়িতে বসবাস করলে সেই বাড়ির ক্যালকুলেশন হয় না। আবার বলছি, যদি নিজের বাড়িতে যদি নিজে বিজনেস করি তাহলে তার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসে না, সেটা কোথায় চলে যায়? পিজিবিপি, প্রফিট গেইন বিজনেস প্রফেশন। ঠিক আছে? তো বলে দিলাম, এগুলো যে আমার বেসিক জিনিসগুলো আছে, ক্লাসগুলো যারা করা আছে তাদের কোনো অসুবিধা হবে না। এখনো পর্যন্ত আমার যত মনে হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ওইদিকে 7টা ভিডিও, 8টা 9টা ক্লাস হয়ে গেছে অলরেডি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে? তো এবার দেখ কি বলছে, 9টা ক্লাস করার পর আমি অঙ্ক করাচ্ছি। 9টা ক্লাস শেখানোর পর তারপর অঙ্ক করাচ্ছি। ভাব, তার মানে কি বলেছে? এবার বলেছে, আমি একটা করে বলছি, মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, গ্রস, তারপর রেন্ট রিসিপ্ট বলে দিয়েছে, ফেয়ার রেন্ট বলে দিয়েছে, রিপেয়ার এক্সপেন্সেস বলে দিয়েছে, ইন্টারনেট সব বলে দিয়েছে। একটা করে অঙ্ক করলে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। তো দেখ, প্রথমে হাউস প্রপার্টি যখন অঙ্ক করতে হয় কি লিখতে হয়? এখানে লেখাটা লিখে দিচ্ছি, একটা লেখা এই আরম্ভ করতে পারছে না। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা ইনভার্টেড কমার মধ্যে লিখবো, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে? এবার দেখতে হবে আমরা কার হাউস প্রপার্টি বের করছি। কার নাম কি? ভদ্রলোকের নাম কি ছিল? মিস্টার এল ভাদুরী। তাহলে লিখবো অফ মিস্টার এল ভাদুরী। ঠিক আছে? অফ মিস্টার এল ভাদুরী, কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, তারপর আবার কমা দিয়ে লিখবো ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত লিখতে হবে? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22, তাই তো? অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2020-21 হয়ে গেল। বুঝতে পারছিস? কিছুই লিখাইনি এখন, কি বোঝার কিছু ব্যাপার নেই এখানে। এই অঙ্কটা আমাকে কি বের করতে বলছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে বলে আমাকে 3টে কলাম দাগ কাটতে হবে। কটা কলাম? 3টে কলাম। তাহলে এখানে রুপিসের 3টে কলাম হবে। এখানে রুপিসের একটা কলাম, রুপিসের 2 নম্বর কলাম আর রুপিসের 3 নম্বর কলাম।
এখানে লিখব পার্টিকুলার। তো প্রথমে এক একটা করে আরম্ভ করবো, যারা জানিস ভালো, যারা জানিস না দেখে নে। প্রথম বাড়িটা কি? হাউস এ। প্রথম বাড়িটা এ বাড়ি কমপ্লিট হলে বি বাড়ি করবো, বি বাড়ি কমপ্লিট হলে সি বাড়ি করবো, সি কমপ্লিট হলে ডি করবো। তো দেখ প্রথমে লিখছি হাউস এ। আমাকে লিখতে হবে এই যে হাউস এটা করছি, এই হাউস এটা কি জন্য, কি কারণে ব্যবহার করছি। আমাকে প্রথমে বারবার বলছি যখনই ইনকাম হাউস বডি অঙ্ক দেবে আমাকে দেখতে হবে বাড়িটা কি পারপাসে ইউজ করছি। ঠিক আছে, এই প্রথম বাড়িটা মানে হাউস এ ইউজ করছি কেন, ভাড়া মানে কি পারপাসে ইউজ করছি। প্রথম বাড়িটাতে আমরা কি করছি, আমরা ভাড়া দিয়েছি। কাকে ভাড়া দিয়েছি? টেনেন্টকে। এখানে লিখে রাখ, এখানে কি লিখবি, এখানে লিখবি টেনেন্ট বিজনেস। যেমন দিয়েছে লেখ টেনেন্ট বিজনেস, যেমন লেখে তেমনই লেখ টেনেন্ট। টেনেন্ট মানে জানিস তো, টেনেন্ট মানে কি? ভাড়াটিয়া। ভাড়াটিয়া। আমি প্রথম বাড়িটা হাউস এটা ভাড়া দিয়েছি। কাকে ভাড়া দিয়েছি? ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছি। কি করবে ভাড়াটিয়া? জানার দরকার নেই। বিজনেস করবে বলেছে, বিজনেস করবে, জানার দরকার নেই। তো আমরা যদি কাউকে বাড়ি ভাড়া দিই তাহলে ইনকাম হয় কি হয় না? হয়। তার মানে ইনকাম ট্রিটমেন্ট হবে, এর ক্যালকুলেশন হবে। টেনেন্ট বিজনেস। ঠিক আছে, তো লেট আউট বলে একটা কনসেপ্ট নিশ্চয়ই শুনেছিস। লেট আউট মানে বাড়ি ভাড়া দেওয়া। তার মানে কোন এই অঙ্কে যেমন টেনেন্ট বিজনেস বলেছে, তো কোন অঙ্কে বলে দেবে লেট আউট। একই নিয়ম, একই নিয়ম। তো তার মানে কি তোকে মাথায় রাখতে হবে, হাউস এ থেকে কি ইনকাম হবে? বাড়ি থেকে ইনকাম হবে হাউস এ থেকে। আরে বাড়ি ভাড়া দিলে ইনকাম হবে, তো ইনকাম হলে তার ক্যালকুলেশন কি করে করতে হয় সেটা শেখাচ্ছে, যেটা তোরা ক্লাস 12 এ করে এসেছিস, নতুন কিছু বলা নেই। তো এখানে রে, তো বাড়িটা কোন সিটিতে বল দেখি, কোন সিটিতে বললাম বাড়িটা? কলকাতা। কলকাতায় যদি মানে কলকাতা না, মেট্রো সিটি। কথাটা কি? মেট্রো সিটি। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। বাড়িটা যদি এই চারটে সিটিতে অবস্থিত হয় তাহলে আমার গ্রস মিউনিসিপাল ভ্যালু লিখতে হয়। কি লিখতে হবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। যদি থাকে তাহলে লিখে দেবো, আর যদি না থাকে তাহলে ক্যালকুলেট করবো। এখানে বলে দিয়েছি, কোশ্চেনের মধ্যে বলেছে মিউনিসিপাল ভ্যালু বলেছে গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস মিউনিসিপাল ভ্যালু কত টাকা বলেছে? 40,000 টাকা বলেছে। না আমি করছি, আমি অঙ্ক করছি, তুই এখন কথা বলিস না। ভুল বলাচ্ছে আমি করে দিই, সেটা বেটার হবে না? গ্রস মিউনিসিপাল 40,000 টাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো লিখলাম গ্রস মিউনিসিপাল 40,000। ঠিক তার নিচে লিখো ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট বলে কথা লিখো, দেখো কোশ্চেনে দিয়েছে কিনা ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট দিয়েছে কত? 38,000 টাকা। এখানে লিখে দেবো 38,000 টাকা। নিয়ম হচ্ছে আমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে বড় কোনটা। 40 আর 38 এর মধ্যে বড় কোনটা? সোজা জিনিস, 12 এ পড়ে এসেছিস। 40 আর 38 এর মধ্যে বড় হচ্ছে 40,000 টাকা। এখানে লিখো। তারপর কি লিখো? স্ট্যান্ডার্ড রেন্ট। কত টাকা দিয়েছে দেখি, দেখা যাক কোশ্চেনটা খুঁজে দেখি। বলবি না না স্ট্যান্ডার্ড রেন্ট চোখে পড়ছে না। সত্যি চোখে পড়ছে না, আমারও চোখে পড়েনি, তার মানে দেয়নি নিয়ম। না দিলে কি লিখবো? না 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 নীল। স্ট্যান্ডার্ড রেন্ট মানে কি? স্ট্যান্ডার্ড রেন্ট মানে কিছু না কিছু ভ্যালু আছে, বাট আমার জানা নেই। না থাকলে স্ট্যান্ডার্ড রেন্ট এনে লিখতে হবে। কোশ্চেনে বলে না দিলে এনে। এনে মানে কি? নট অ্যাপ্লিকেবল। এনে নট অ্যাপ্লিকেবল। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এই দুটোর মধ্যে বড় আর এই দুটোর মধ্যে ছোট। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 40,000। কারণ এটাও নেই, মানে এখন দেখতে পাচ্ছি 40,000ই ছোট। কারণ এইটা হলো, এটা 40,000 সেকেন্ড কলামে লিখবো। এটাকে লিখতে হয় স্টেপ 1। কি লিখতে হয়? স্টেপ 1। স্টেপ 1 কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট প্রথম স্টেপ 1 হয়ে গেল। স্যার স্টেপ 2 এবার স্টেপ 2। স্টেপ 2 তে কি লিখতে হবে? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্টই কথাটা লিখতে হবে। অ্যানুয়াল রেন্ট কি লিখবো স্টেপ 2 তে? অ্যানুয়াল রেন্ট। এবার দেখি কোশ্চেনে কিছু বলেছে অ্যানুয়াল রেন্ট, থাকলে তো লিখে দেবো। স্যার কোশ্চেনে কিন্তু অ্যানুয়াল রেন্ট বলেনি। হ্যাঁ আমিও দেখেছি অ্যানুয়াল রেন্ট বলেনি। কি বলেছে? রেন্ট রিসিভ বলেছে। রেন্ট রিসিভ মানে বুঝিস, আমি আমার বাড়িটা ভাড়া দিয়েছি, ভাড়াটিয়া আমাকে ভাড়া দিয়ে দিয়েছে, মানে যেই টাকাটা হাতে পেয়েছি। রেন্ট রিসিভ মানে যেই ভাড়াটা হাতে পেয়েছি। তো দেখ এখানে কত টাকা ভাড়া পেয়েছিস? বলছে স্যার প্রতি মাসে 3,000 টাকা। একটু নিচের দিকে আর বলেছে ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে বুঝিস 2 মাস ভ্যাকেন্ট ছিল। তার মানে আমাদের বছরে কত মাসে? 1 বছরে 12 মাসে। 12 মাসের মধ্যে 2 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে ক মাস ভাড়া পেয়েছি? 10 মাস ভাড়া পেয়েছি। তার মানে অ্যানুয়াল রেন্ট মানে কি? অ্যানুয়াল মানে কি 10 মাস না 12 মাস? 12 মাস। তাহলে অ্যানুয়াল রেন্ট কি লিখবে এখানে? 3,000 টাকা করে যদি প্রতি মাসে হয় তাহলে 12 মাসে কত? 36,000 টাকা। হ্যাঁ কি না? ঠিক তো। এখানে দেখ ওরা কোশ্চেনে রেন্ট রিসিভ বলেছে, আমরা লিখবো না রেন্ট। আমরা লিখবোই না রেন্ট রিসিভ, আমরা লিখবো অ্যানুয়াল রেন্ট। বারবার বলছি অ্যানুয়াল রেন্ট লিখবো। তাহলে এবার বলতে হবে এই দুটোর মধ্যে বড় কোনটা? 40,000। কি লিখবো? দেখ লিখেছি স্টেপ 3। কি লিখছি দেখ ভালো করে দেখে বুঝতে পারবি। কি লিখলাম?
এই দুটোর মধ্যে বড়, লিখবো এই দুটোর মধ্যে বড়, আর কিছু না, লিখবো এই দুটোর মধ্যে বড়। তাহলে এই দুটোর মধ্যে বড়টা ইংলিশে কি লিখবো? লিখবো হায়ার অফ, লেখ হায়ার অফ। এই দুটো মানে কি? এই দুটো মানে লিখবো স্টেপ 1 এন্ড স্টেপ, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ। এই দুটোর মধ্যে বড় কোনটা? 40,000 টাকা হয়ে গেল। স্যার এবার কি করব? এইবার দেখ শোন, ফরম্যাট একদম পুরো ফরম্যাট বেস হচ্ছে, এই চ্যাপ্টার ফরম্যাট বেস। তোরা 12 এ এই হয়ে শিখেছিস। এবার লিখবো লেস, দেখ লেস কি লিখবো? লস ডিউ টু ভ্যাকেন্সি। মনে পড়ছে ভ্যাকেন্সি ছিল অঙ্কে? কমাস ভ্যাকেন্সি ছিল 2 মাস। একটা মাসের রেন্ট কত করে ছিল? 3,000 টাকা। এক মাসে 3,000 টাকা করে 2 মাসে 6,000 টাকা। ব্যাস হয়ে গেল। 3,000 × 2 6,000 টাকা। 40 থেকে 6 বাদ দিয়ে কত হলো? 34,000 টাকা। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। কি বলে? গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু 34,000 টাকা হয়ে গেল। বুঝতে পারলি এত অবধি? উচ্ছিষ্ট পেলে কোনো অসুবিধা নেই। এর থেকে মাইনাস কি করতে হয়? লেস মিউনিসিপাল ট্যাক্স। কি লিখলাম? লেস মিউনিসিপাল ট্যাক্স অর মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স। কি বললাম? অর এনি আদার ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স, অন্য যে কোনো ট্যাক্স হতে পারে, পেড বাই দা ওনার। পেড বাই দা ওনার। আমি নোটগুলো সব লিখে দিয়েছিলাম। এই মিউনিসিপাল ট্যাক্স বা অন্যান্য যে কোনো ধরনের ট্যাক্স কি লেখা আছে? পেড বাই দা ওনার। ওনার মানে কি? মালিক। মিউনিসিপাল ট্যাক্সটা কাকে দিতে হবে? মালিককেই দিতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, স্যার মালিকের জায়গায় যদি ভাড়াটিয়া দিয়ে দেয় তাহলে এখানে লিখতে পারবো না। সাপোজ ধর মিউনিসিপাল ট্যাক্স যত টাকা দেওয়ার কথা, সাপোজ ধর মিউনিসিপাল ট্যাক্স দিতে হবে 10,000 টাকা, মালিক দিয়েছে ধর 8,000 টাকা, ভাড়াটিয়া দিয়েছে 2,000 টাকা। প্রশ্ন হলো এখানে 8,000 টাকাই আসবে, মালিক যত টাকা দেবে তত টাকাই আসবে, ভাড়াটিয়ার টাকা এখানে আসবে। এই জন্য ইংলিশটা পুরো পরিষ্কার হয়ে লেখা আছে পেড বাই দা ওনার। দেখা যাক কি বলেছে। এটা তো একটা কথা বললাম, এক তো তোমাকে মালিককেই দিতে হবে, 2 নম্বর পয়েন্ট মাথায় রাখি। এগুলো সব থিওরিটিক্যাল কনসেপ্ট, ক্লাস 12 এর ঘটনাই বলছি। মিউনিসিপাল ট্যাক্স কাকে দিতে হবে? বাড়ির মালিককে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি? মিউনিসিপাল ট্যাক্স পেড বেসিস। পেড বেসিস মানে এই বছর ধর আমাদের প্রিভিয়াস ইয়ার কত? প্রিভিয়াস ইয়ার কত আছে? 20-21 যত টাকা দেবে তত টাকাই ছাড় পাবে। তারপর ধর বলেছে তোমাকে 10,000 টাকা দিতে হবে, ও দিয়ে দিচ্ছে 20,000 টাকা, আমি 20,000 টাকাই লিখবো। ওকে দিতে বলেছে 10,000 টাকা, ও 8,000 টাকা দিয়ে 8,000 টাকাই লিখবো। অর্থাৎ ওর পকেট থেকে এই বছর যত টাকা বেরোবে সেটাই তুমি লিখবে। এটাই বলেছে পেড। এটাকে বলে পেড বেসিস। বুঝে গেল? পেড বেসিস কাকে বলে? আমার এখানে পড়ার মানেই হচ্ছে কিছুই না, আমার পড়া কোনো মুখস্থ বিদ্যা চলে না, মানে রাট্টাফিকেশন এখানে একদম চলে না, পুরো প্রপারলি কনসেপ্ট চলে, কনসেপ্ট। ঠিক আছে, পুরো ব্যাপারটাকে বুঝতে হবে কি হচ্ছে। আমার ক্লাস 12 এর স্টুডেন্টও যেভাবে পড়ে আর উচ্চ ক্লাসে সবাই একই রকম ভাবে পড়ে, আলাদা কিছু নেই পড়ার। তো দেখ মিউনিসিপাল ট্যাক্স আর এনি আদার ট্যাক্স পেড বাই দা ওনার। দেখি কি বলেছে কোশ্চেনে। টাইম লাগবে, আমার অঙ্কগুলো আমি খুব তাড়াতাড়ি ফাস্ট করি, আমি অঙ্কগুলো ধরে ধরে করি। তো দেখ কি বলেছে, মিউনিসিপাল ট্যাক্স পেড কি বলেছে কোশ্চেন পর, ব্র্যাকেটে বলেছে 10% বলেছে, 10% বলেছে মিউনিসিপাল ট্যাক্স পেড। এবার প্রশ্ন হলো, এবার বিভিন্ন প্রশ্ন, স্যার এই মিউনিসিপাল ট্যাক্স 10% কার উপর করব? প্রশ্ন হতেই পারে কার উপর করব, একদম ইজি জিনিস, কার উপর করব? মিউনিসিপাল ট্যাক্স। দেখ না, আজকে আমি বাড়িতে বসবাস করছি, আমাকে মিউনিসিপাল ট্যাক্স দিতে হবে, তাহলে আমি কার উপর? ধর আমাকে বলো 10% মিউনিসিপাল ট্যাক্স দিতে হবে, কার উপর ক্যালকুলেট করতে? আমার বাড়ির মিউনিসিপাল ভ্যালুর উপর। ভাব, তোরাও জেনে রাখ মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়? মিউনিসিপাল ভ্যালুর উপর হয়। এই মিউনিসিপাল ভ্যালু কে ঠিক করে? মিউনিসিপালিটি ঠিক করে, মিউনিসিপাল ভ্যালুর উপর হয়। এবার দেখ, বোঝা গেল তো, মিউনিসিপাল ট্যাক্স কার উপর হবে? মিউনিসিপাল ভ্যালুর উপর হয়। এবার দেখ আমাদের মিউনিসিপাল ভ্যালু 2 রকমের হয়, একটা গ্রস হয় আর একটা নেট হয়। মিউনিসিপাল ট্যাক্স সবসময় দিতে হয় নেটের উপর। মিউনিসিপাল ট্যাক্স সবসময় কার উপর চার্জ করতে হয়? নেটের উপর। তাহলে স্যার নেট কি করে বার করবো? কোশ্চেনে তো আপনার গ্রস বলেছে, নেট করে কি করে বের করবো? দেখ গ্রসের সঙ্গে, গ্রস থেকে যদি 10% বাদ দিই তাহলে নেট বেরোবে। গ্রস থেকে 10%, এগুলো কেন দেখ, আজকে তো 9 নম্বর ক্লাস করাচ্ছি, এগুলো সমস্ত ডিটেলস শিখিয়েছি, গ্রস থেকে কি করে নেট করতে হবে সব ডিটেলস শিখিয়েছি, মানে এখন তো করানো সম্ভব নয়। তো যাই হোক, আমি ছোট করে বলে দিচ্ছি নেট কি করে ক্যালকুলেট করতে হয়। গ্রসের সঙ্গে, গ্রস থেকে তুমি 10% বাদ দিলে নেট বেরোবে, হয় তুমি গ্রস থেকে 10% বাদ দাও। ঠিক আছে, দেখ না, এ দেখ এই টাকা এই যদি বুঝিস, দেখ সাপোজ আমি তোকে বোঝাচ্ছি, গ্রস ধর আছে 10,000 টাকা, এর থেকে ধর 10% বাদ দেবো, তাহলে 10,000 10% বাদ দিলে কত? 1,000 টাকা, বাদ দিয়ে 9,000 টাকা। বুঝতে পারলি? আমি কি এটাকে বলে নেট, গ্রস থেকে 10% বাদ দিলে হয় নেট। আমি কি এই কথাটা বলতে পারি? দেখ গ্রস থেকে হয় 10% বাদ দেবো, বা কারণ মাথা যদি আরো তাড়াতাড়ি ক্যাচ করে সে বলবে গ্রসের সাথে
যদি আপনি 9-10 গুণ করেন দেখবেন নেটই বেরোবে, এটাই বেরোবে। তুই ভাব না 10,000-এর 9-10 করলে কত হয়? 9,000 হয় কি হয় না বল না? 10,000 ইন্টু 9 90,000, 90,000কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 9,000। আরে মানে তো একই, তুমি এর থেকে 10% বাদ দাও বা একবারে 9-10 করো, মানে একই দাঁড়ায়। তাহলে এই জন্য দেখি তুই যত বই ঘাটবি দেখি বইতে লেখা আছে নেট বের করেছে কি করে, গ্রসের সঙ্গে 9-10 গুণ করে বের করেছে। তাহলে আমার কথা বোঝা গেল কি বলতে চাই না? বোঝা গেল বলতে পারলি নাকি বললাম? গ্রসের সঙ্গে 9-10 গুণ করলে ডাইরেক্ট নেট বের করতে পারবে। তাহলে গ্রস কত বেরিয়েছিল? গ্রসে 40,000 ছিল, এখানে 40,000 লিখলাম। তাহলে 40,000 এর উপর 9-10 করবো। 40,000 9-10 করলে কত? 36,000 টাকা। কিছু লিখতে হবে না, এইভাবে লিখবি। 40,000 9-10 মানে এটা বেরোলো নেট, কারণ এর উপর মিউনিসিপাল ট্যাক্স চার্জ করবে। কত পার্সেন্ট মিউনিসিপাল ট্যাক্স? 10%। মিউনিসিপাল ট্যাক্স হলো 10%। এত অবধিও ক্লিয়ার হয়েছে? দেখি আর কিছু বলেছি কিনা, আমি জানি না আর কিছু বলেছি কিনা, এত অবধি বোঝা গেল। এরপরে কি বলেছে? বলেছে মিউনিসিপাল ট্যাক্স পেড করেছে 6টা কোয়ার্টার। আচ্ছা আমাকে বলতে হবে আমাদের বছরে কটা কোয়ার্টার হয়? ওই জন্য পড়াশোনা জানার দরকার, এমনি সবাই জানে বছরে 4টে কোয়ার্টার হয়। কিন্তু মালিক কটা কোয়ার্টার টাকা দিয়েছে? তাহলে ও কত এখানে কত বাদ পাবে? 6টা কোয়ার্টার টাকা বাদ পাবে নাকি 4টে কোয়ার্টার টাকা বাদ পাবে? না, এখানে ভুল করে দিল। ও পেমেন্ট করেছে 6টা কোয়ার্টার। আমি আবার বলছি, আমি বলছি যত টাকা পেমেন্ট তত টাকা ছাড় পাবে। ও পেমেন্ট করে 6টা কোয়ার্টার, ছাড় পাবে কি 6টা কোয়ার্টার না 4টে কোয়ার্টার? 6টা কোয়ার্টার। তো দেখ ইনটু 6/4, ইনটু 6/4। এখন তোর প্রশ্ন হলো স্যার কেন 4 হলো? আরে বছরে তো 4টে কোয়ার্টার, বছরে 4টে কোয়ার্টার আমাদের 6টা কোয়ার্টার, 6/4। তাই না? ঠিক আছে। 40,000 ইন্টু 9/10 ইন্টু 10% ইন্টু 6/4 কত হচ্ছে? 4,500, তাই তো? না দেখা যাক ও কত ঠিক বলতে পারে দেখি আর ক্যালকুলেট। 36,000 ইন্টু 10% ইন্টু 6/4 5,400। তাহলে 34,000 থেকে 5,400 বাদ দিলে কত হচ্ছে? 28,600। এই যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। কি বলে তাকে? নেট অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। এত অবধি ক্লিয়ার হয়েছে? কোনো কঠিন নেই এই জায়গাটা অবধি। এবার লিখো লেস, এরপর লিখো লেস ডিডাকশন, এরপর লিখো লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। তো প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে তোমার স্ট্যান্ডার্ড ডিডাকশন। প্রথমে লিখো স্ট্যান্ডার্ড ডিডাকশন। ঠিক আছে? এটা শোন না, আমরা যে হাউস প্রপার্টি করি না, হাউস প্রপার্টিতে কিছু ডিডাকশন পাওয়া যায়। কত নম্বর ধারায় লেখা আছে? হাউস প্রপার্টি ডিডাকশন 24 নম্বর ধারায় উল্লেখ আছে। ঠিক আছে? প্রথমে লিখো স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত পার্সেন্ট পাওয়া যায়? 30%। 30% গভর্নমেন্ট থেকে ঠিক করেছে। এটা মুখস্থ রাখতে হবে, কোনদিন পরীক্ষায় দেবে না, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে 30% কার উপর হয় জানিস তো? এই যেটা বেরোলো এর উপর 30% নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? তো নেট অ্যানুয়াল ভ্যালুর উপর 30% হবে। 28,600 এর উপর 30%। 8,580। তারপর কি লিখবো? ইন্টারেস্ট অন লোন। দেখ তোরা জানিস না বলে বলেছি, যারা ক্লাস করে তারা সবাই জানি ইন্টারেস্ট অন লোন। আচ্ছা জানিস তো লোন বুঝিস তো? লোন মানুষ নেয় যে কোনো জায়গা থেকে লোন নিতে পারে, বন্ধু বান্ধব থেকে লোন নিতে পারে, রিলেটিভের থেকে লোন নিতে পারে, ব্যাংকের থেকে লোন নিতে পারে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন, যে কোনো জায়গা থেকে লোন নিতে পারে। তো বলে তুমি লোন নাও। আচ্ছা লোন নিলে বলতে হবে এই কারণে লোন নিয়েছি। সে ধর কারোর তার বাড়িতে বিয়ে বেঁধেছে তার জন্য লোন নিয়েছে, বাড়ি করবে তার জন্য লোন নিয়েছে, ফ্ল্যাট কিনবে তার জন্য লোন নিয়েছে, ছেলে মেয়েকে পড়াবে মানে কোনো হায়ার এডুকেশন করাবে তার জন্য লোন নিয়েছে, বিভিন্ন কারণে লোন নিতে পারে। তো বলছে তুমি এখানে ইন্টারেস্ট অন লোন লিখেছো, ঠিকই করেছো, কোনো ভুল লেখোনি। তুমি ইন্টারেস্ট অন লোন লেখো। কোন লোন লিখতে পারবে? তুমি যদি হাউস পারপাস, তুমি যদি হাউসের জন্য যদি লোন নাও তাহলে এখানে আসবে। তুমি তোমার মেয়ের বিয়ে দেবে তার জন্য লোন নিয়েছো, সেটা কিন্তু এখানে নিও না। তোমার ছেলে হায়ার এডুকেশন করবে, ফরেনে গিয়ে এডুকেশন নেবে, এমবিএ পড়বে তার জন্য লোন নিয়ে সেটা এখানে নিও না। তুমি বাইরে ঘুরতে যাবে, ফরেন ট্রিপ করবে তার জন্য লোন নিয়েছো, সেটা এখানে নিও না। তার মানে এখানে তুমি বাড়ির পারপাস। তো বাড়ি পারপাস মানে তুমি এক নতুন ফ্ল্যাট কিনেছো নিতে পারো, তুমি একটা বাড়ি কিনেছো নিতে পারো, তোমার বাড়ি ভেঙে গেছে রিপেয়ার করবে নিতে পারো, মানে এই সমস্ত জিনিস বাড়ির পারপাসে। বুঝতে যাচ্ছে গল্পটা কি? দেখ ট্যাক্স কিছুই না, ট্যাক্স হচ্ছে পুরোপুরি নলেজ বেস। যে যার নলেজ ক্লিয়ার সে সব পারবে। স্টুডেন্ট ভালো খারাপের এখানে কোনো ম্যাটার করে না। ঠিক আছে? তো সবাই পারবে, সে বোঝার ব্যাপার। কি হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট ট্যাক্স পারে না, 30-35 পায়। তার কারণ কি? তারা পরে তারা ট্যাক্স বোঝেই না।
জাস্ট মুখস্থ করে চলে যায়, মানে কি ফরম্যাট পুরো মুখস্থ করে চলে যায় পরীক্ষায়, ফরম্যাট মনে থাকবে না, লিখতে পারবে না, আর কিছু না, কিছু নেই। ট্যাক্স সবচেয়ে সোজা সাবজেক্ট গ্র্যাজুয়েশন ট্যাক্স সবচেয়ে সোজা সাবজেক্ট। তো ইন্টারন্যাশনাল লোন কত বলেছে দেখি, হাউস এ তে লোন কত বলেছে, ইন্টারন্যাশনাল লোন দেখা যাক ইন্টারন্যাশনাল লোন কত বলেছে। এখানে বলেছে ও বাবা বলেই দিয়েছে হাউস এ, দেখ ভালো করে যদি টাকা, হাউস এতে দেখ কোশ্চেনের দিকে টাকা প্লিজ স্যার, ইন্টারন্যাশনাল লোন দেখ হাউস এতে কিছু নেই, দেখ ড্যাশ দিয়ে দেখেছিস নেই কিছু, তখন হবে না, হবে না। 8580, তাহলে এটা থেকে বাদ দিয়ে দেবো, তার মানে আমার প্রথম বাড়ি থেকে, প্রথম বাড়িটা আমার কাজ শেষ হয়ে গেল, প্রথম বাড়ি মানে 8600 থেকে 8580 বাদ দেবো, 8600 থেকে 8580 বাদ দেবো, কত হচ্ছে 20020 টাকা। প্রথম বাড়ি থেকে আমার ইনকাম হলো 20020 টাকা, তাহলে বুঝতে পারলি। এই দেখ সাপোজ আর ভদ্রলোকের নাম কি এল ভাদুরী, 4টে বাড়ি আছে, ওর প্রথম বাড়ি থেকে এত টাকা ইনকাম করলো, ইনকাম করলে তো গভর্নমেন্ট ট্যাক্স দিতে হবে। কেন ক্যালকুলেট বলি, কেন আমার শিখে লাভ কি, সরকার বলে তুমি এগুলো করো। ও দেখ এই ভদ্রলোকের 4খানা বাড়ি, 4খানা বাড়ি থেকে ইনকাম করবে, ইনকাম করলে তো ও ইনকাম করবে, ওর থেকে গভর্নমেন্ট টাকা নেবে, ট্যাক্স নেবে, তুমি ইনকাম করলে তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দাও, ঠিক আছে। তো ও 20020 টাকা ইনকাম করলো, এর উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে, এই জন্য আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক কত টাকা ট্যাক্স সেটা পরের ব্যাপার, এটা একটু দেখে নে, এত কি টুকে নে, বাকি থাকলে টুকে নে। এবার হচ্ছে আমরা করাবো হাউস বি, ঠিক আছে, এই আসছে। এবার আমরা করাবো হাউস বি। হাউস বিটা কি বলেছে, দেখ হাউস বিটাও তাই বলেছিল, লেট আউট বলেছিল, লেট আউট মানে টেনেন্ট বিজনেস, সরি টেনেন্ট রেসিডেন্স বলেছিল। দেখ কোশ্চেনটার পর গ্রস মিউনিসিপাল কত ছিল, 30,000 টাকা, এখানে লিখ মিউনিসিপাল 30,000 টাকা। তারপর ফেয়ার রেন্ট কত বলেছিল, ফেয়ার রেন্ট বলেছিল 35,000 টাকা। তো 30,000 আর 35,000 এর মধ্যে বড় কোনটা, 35,000 টাকা। তারপর স্ট্যান্ডার্ড রেন্ট তো বলেনি, তাই এনে নিলাম, তার মানে এই দুটোর মধ্যে 35,000 আর এন এর মধ্যে ছোট কোনটা, 35,000ই হবে। হ্যাঁ 35,000ই হবে, একটু আগে পরে হয়ে যাবে টেস্ট করে। টাকা, ঠিক আছে। তো এবার কি বলেছে, অ্যানুয়াল রেন্ট কি বলেছে, দেখ রেন্ট রিসিভ বলেছে 2750 পার মান্থ। ভ্যাকেন্ট কত বলেছে, বলছে ভ্যাকেন্ট নেই কোনো, কারণ পুরো 12 মাসই ভাড়া পেয়েছে, তাই তো, পুরো 12 মাসই ভাড়া পেয়েছে, তার মানে 2750 ইনটু 12 করে একটা কত হচ্ছে, ওই 35,000 টাকা সেভিং করানো চলে যাবে। হ্যাঁ সরি এটা 33,000 টাকা, 35,000 টাকা সেভিং করানো চলে যাবে। আচ্ছা বল 2750 ইনটু 12 করে কত পেয়েছে, 33,000 টাকা। মানে এখানে লিখলাম 33,000 টাকা। এবার বল কি হচ্ছে, হায়ার কোনটা, এই দুটোর মধ্যে বড় কোনটা, 35,000 33,000 মধ্যে বড় 35,000 টাকা, এইটাই জিএ, ঠিক আছে তো। এবার দেখ শোন, মন দিয়ে শোন, এটাই তো এই দুটোর মধ্যে বড়, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 বড় কোনটা, 35,000 টাকা। কিন্তু না না কথা বলিস না, কথা ক্লাস চলছে না, ক্লাস চলছে, কথা বলবি না, ক্লাসে কথা বলবি না, ঠিক আছে। তো লস ডিউ টু ভ্যাকেন্সি এই অঙ্কে তো নেই কিছু, নেই, এখানে ট্যাক্স দিয়ে দিলাম, তাহলে এটাই যে গ্রস অ্যানুয়াল হলো কত, 35,000 টাকা হয়ে গেল। এবার মিউনিসিপাল ট্যাক্স করব, মিউনিসিপাল ট্যাক্স কি বলেছে, ওই 10%, কার উপর হবে, নেটের উপর, নেটের উপর। তাহলে গ্রস কত ছিল, গ্রস ছিল 30,000, 30,000 কে নেটে নিয়ে যাব, তাহলে কত হবে 9/10 ইনটু 10%। এবার দেখ এখানে কত মাস পেমেন্ট করেছিস, বলছে 5টা কোয়ার্টার পেমেন্ট করেছিস, মানে 5/4, মানে 5/4 বাস হয়ে গেল। 30,000 ইনটু 9/10 ইনটু 10% 5/4 করে দেখ কত হচ্ছে, 3,375। পঁয়ত্রিশ হাজার থেকে 3,000 বাদ দাও 32, আর 32,000 থেকে 300 বাদ দিলে হয় 31,625 হয়ে গেল। স্ট্যান্ডার্ড ডিভিশন কি করব, এর উপর 30% করে দেবো, 31,625 এর উপর 30%, ঠিক আছে। কত হচ্ছে 31,625 30% করলে, করে দেব তো, কত হচ্ছে বল, তাহলে এটা হলো দেখ মিউনিসিপাল ট্যাক্স, বুঝতে পেরেছিস নাকি, কি অসুবিধা মিউনিসিপাল ট্যাক্স বুঝতে পেরেছিস তো, বাহ। এটা তো এর উপর 30% করে কত হয়েছিল বলতো,
কত ছিল 9488 9488। এবার দেখ ইন্টারন্যাশনাল লোন কত বলেছিল এখানে 15,000 টাকা, কিন্তু এখানে প্রশ্ন আছে, এখানে একটা নিচে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। এই অ্যাডজাস্টমেন্টটা পরে মানে বুঝতে হবে, মানে বুঝতে পারলে লিখে দেবো। এখানে 15,000 টাকা লিখবো কি লিখবো না তার জন্য লাইনের মানেটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে মানেটা? বলছে মিস্টার ভাদুরী হ্যাজ মর্টগেজ দ্য হাউস এ, মানে মর্টগেজ মানে কি বন্ধক রেখেছে। কোন বাড়ি বন্ধক রেখেছে? ওর 4টে বাড়ি ছিল, মানে প্রথম বাড়িটা বন্ধক রেখেছে, প্রথম বাড়িটা বন্ধক রেখে একটা লোন নিয়েছে, ঠিক আছে, এবং সেই লোনের টাকাটা কোন বাড়িতে ইউজ করা হয়েছে? বি তে, ঠিক আছে। তো কোন বাড়ি বন্ধক রেখে লোন নিয়েছে কোনো ম্যাটারই করে না, অ্যাকচুয়ালি কোন বাড়িতে তুমি ইউজ করেছো সেটা ম্যাটার করে। তাহলে কোন বাড়িতে ইউজ করেছি? সেকেন্ড বাড়ি। তাই আসবে এখানে। হ্যাঁ, আমি আবার বলছি, আমার ধর দুটো বাড়ি আছে, দুটো বাড়ি আছে কলকাতা শহরে, দুটো বাড়ি আছে, একটা ধর গিরিশ পার্কে একটা বাড়ি আছে, আর একটা ধর শ্যামবাজারে বাড়ি আছে, ঠিক আছে। তো গিরিশ পার্কের বাড়িটা বন্ধক রেখে লোন নিয়েছি কোন বাড়িটা করার জন্য? কোন বাড়ির জন্য? ধর শ্যামবাজারের বাড়ির জন্য। তার মানে কোন বাড়িটা ইউজ করছি সেটা আমি শ্যামবাজার বাড়িটা, ইন্টারন্যাশনাল লোন শ্যামবাজারের বাড়ি থেকে, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে। কত টাকা বলছি ইন্টারন্যাশনাল লোন? 15,000 টাকা, লিখে দে। 15,000 আর 9,488 যোগ করলে কত হচ্ছে? 24,488। মাইনাস করে বলতে পারবি কত হচ্ছে? এটা মাইনাস করে হচ্ছে 7,137। তার মানে আমাদের দুটো বাড়ি হয়ে গেল, ঠিক আছে, দুটো বাড়ি হয়ে গেল। এবার কি বলছি জানি? হাউস ফি মনে হচ্ছে এখানটা করে ফেলতে পারবো, এইটুকু, হ্যাঁ হয়ে যাবে। লিখে হাউস ফি, হাউস ফি কি লিখবো? এটা কি বলেছে? হাউস ফি বন্যা কোশ্চেনে কি বলেছে? ওন রেসিডেন্স, ওন রেসিডেন্স, ওন রেসিডেন্স মানে ধর সি বাড়ি, যে আরেকটা আমার বাড়ি আছে, দেখ আমার কাছে 4টে বাড়ি আছে, তার মধ্যে প্রথম বাড়ি ভাড়া দিচ্ছি, দ্বিতীয় বাড়ি ভাড়া, 3 নম্বর বাড়িটা আমি বসবাস, আর আমাকেও থাকতে হবে একটা বাড়িতে, তাহলে সেই বাড়িটা আমি বসবাস করবো। আচ্ছা কি মনে হয় আমি যেই বাড়িতে বসবাস করবো, ধর আমি এই বাড়িতে বসবাস করছি, কোনো ভাড়া দিইনি, কোনো ইনকাম করতে পারবো? তুই তোর বাড়িটা বল, তোর বাড়িতে কোনো ভাড়া নেই, মনে করলে তোর বাড়িতে কোনো ভাড়া নেই, তার মানে তোর বাড়ি থেকে কোনো ইনকাম হয়? ইনকাম কিন্তু হয় না। এখন তুই বলিস স্যার আমি বাড়িতে বিজনেস করছি, ইনকাম, সেটা আলাদা, সেটা তো বিজনেসই হবে। বাড়ি থেকে ইনকাম হয়, বাড়ি থেকে ইনকাম একটা জায়গা থেকে হতে পারে বাড়ি ভাড়া দিবে, তাহলে তুই বাড়িতে যখন ভাড়া দিচ্ছিস তাহলে ইনকাম কি করে হবে? না। তার মানে এখানে কিন্তু হাউস ফিতে কিন্তু কোনো ইনকাম করতে পারবি না, ঠিক আছে। তো ইনকাম করতে পারবি না, তার মানে ইনকাম করতে পারবি না মানে ইনকাম কি শূন্য বলতে পারি তো, হ্যাঁ কি না? ইনকাম কত? শূন্য। তাই করছি ফেলে লেখা আছে ওন রেসিডেন্স। এই আসছে, তাহলে কি লিখবো এখানে? নেট অ্যানুয়াল ভ্যালু। কোথা থেকে আরম্ভ করতে? আরেকটা কথা বলে দিই, এই ওন রেসিডেন্স থাকলে কোথা থেকে স্টার্ট করতে হয়? ওন রেসিডেন্সে কিন্তু এই যে এখান থেকে স্টার্ট করতে হয় না, ওন রেসিডেন্স থাকলে এখান থেকে, মানে অ্যানুয়াল ভ্যালু থেকে স্টার্ট করতে হয়। ওন রেসিডেন্সে অ্যানুয়াল ভ্যালু থেকে স্টার্ট করতে হয়। তাহলে দেখো নেট অ্যানুয়াল ভ্যালু কত বললাম? বল কত বললাম? শূন্য। নরমাল ব্যাপার, ইনকামই তো হবে না, শূন্যই তো হবে ইনকাম। নীল, সেকেন্ড কলামে লিখবো নীল, তারপর কি লিখবো? মাইনাস লিখবো। বলি স্যার এরপরে কি লিখবো? এইটা দেখে দেখে দেখ, দেখে দেখে বসো। লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। তুই ভাব নীলের উপর 30% করলে কত হয়? আরে জিরোর উপর 30% করলে কত হয়? জিরোই হয়, তাহলে এখানে কিছু হবে না। তারপর ইন্টারন্যাশনাল লোন, দেখ তো এই বাড়িতে কোনো ইন্টারন্যাশনাল লোন ছিল? 25,000 টাকা। ইন্টারন্যাশনাল লোন ছিল কত? 25,000 টাকা। কিন্তু কি বলে জানিস? এত অনেকে ঘাবড়ে যায়, ব্যাকেটে বলছে আনপেড। মিউনিসিপ্যাল ট্যাক্স কি বললাম? মিউনিসিপ্যাল ট্যাক্স তুমি যত টাকা পেমেন্ট করবে তত টাকাই ছাড় পাবে। কিন্তু ইন্টারন্যাশনাল লোনের নিয়মটা কি? ইন্টারন্যাশনাল লোন হচ্ছে তোর অ্যাক্রুয়াল বেসিস। বলি অ্যাক্রুয়াল বেসিস, এটা অ্যাকাউন্টস এর ক্লাস 11 স্টুডেন্টরা জানে অ্যাক্রুয়াল বেসিস জিনিসটা কি। ধর আমাকে ধর পেমেন্ট করতে হবে 10,000 টাকা, আমাকে বলেছে ধর ব্যাংক থেকে লোন নিই, ব্যাংক থেকে তোমাকে 10,000 টাকা প্রতি বছর পেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট দিতে হবে 10,000 টাকা। সাপোজ ধর আমি দিয়েছি 8,000 টাকা, তাহলে বাকি রেখে দিব 2,000। তাহলে এখন তোর মনে আমি প্রশ্ন করলাম, বল এখানে কত টাকা লেখা উচিত? আমি আমার বলছি নর্মাল, বলছি নর্মাল কথা, কোনো ঘাবড়ানোর কিছু নেই। আমাকে ব্যাংক বলেছে তোমাকে 10,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে, কিন্তু আমি ব্যাংকে গিয়ে 8,000 টাকা দিয়েছি, 2,000 টাকা দিতে পারি। তার মানে 8,000 টাকা পে করেছি, 2,000 টাকা আনপে, 2,000 টাকা আনপে। এবার বুঝতে হবে আমাকে ইন্টারন্যাশনাল লোন যে ডিডাকশন পাবো কি বেসিসে, পেড বেসিস না অ্যাক্রুয়াল বেসিস, ঠিক আছে। যদি পেড বেসিস হয় তাহলে 8,000 টাকা, যদি অ্যাক্রুয়াল বেসিস হয় তাহলে 10,000 টাকা। মানে এটা ইন্টারন্যাশনাল লোন ডিডাক্ট হয় অ্যাক্রুয়াল বেসিস,
10,000 টাকা অ্যাক্রুয়াল বেসিস মানে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে 10,000 টাকা, অর্থাৎ যত টাকা ডিউ হচ্ছে, যত টাকা দিতে হবে 10,000 টাকাই হবে। তাহলে এখানে কত বলছে ইন্টারেস্ট লোন 25,000 টাকা বলছে, পুরোটাই আনপেড, কোনো ম্যাটারই আমি পেমেন্ট করতে পারিনি। তারপরে আমি কত টাকা, এখানে গভর্নমেন্ট থেকে পরিষ্কার ভাবে বলছে তুমি ইন্টারেস্ট লোন ডিডাকশন পাবে কি বেসিসে, তুমি ডিউ বেসিসে, ডিউ মানে বুঝছো তোমার কত টাকা পেমেন্ট করতে হবে, এটাই হচ্ছে ডিউ বেসিস। তাহলে কত 25,000 টাকা। তাহলে এই শূন্যর সঙ্গে 25 যোগ করলে 25, আর এটা শূন্য, শূন্য থেকে 25 বাদ দিলে কত হয় -25,000। ক্লিয়ার হয়েছে? প্রথম বাড়ি থেকে ইনকাম হয়েছিল কত 20,020 টাকা, এখানে লিখে দিচ্ছি জাস্ট একটা ছোট করে 20,020 টাকা প্রথম বাড়ি থেকে ইনকাম হয়েছিল। তাহলে দেখ তিনটে প্লাস মাইনাস করবে, এইটা যোগ এটা যদি যোগ করে এটা মাইনাস করবে, দেখি কত হচ্ছে 2,157 টাকা। জানিস দেখ করলাম, দেখ প্রথম বাড়ি থেকে ইনকাম করলাম, রাউন্ড ফিগারে বলছি, রাউন্ড ফিগার, প্রথম বাড়ি থেকে ইনকাম করলাম 20,000 টাকা, দ্বিতীয় বাড়ি থেকে ইনকাম করলাম রাউন্ড ফিগারে 7,000 টাকা, টোটাল কত হলো 27,000 টাকা ইনকাম করলাম, আর তৃতীয় বাড়ি থেকে আমি লস খেলাম 25,000 টাকা। তাহলে 27 ইনকাম করে 25 লস খেলাম, তাহলে লাভ কত হলো, নেট লাভ 2,000 টাকা। গভর্নমেন্টকে এই টাকা কিন্তু ট্যাক্স দেবো না, এই টাকার ওপর ট্যাক্স দেবো। তুই যদি ভাবি 2,000 টাকা ট্যাক্স দেবো, ভুল বলবি না, 2,000 টাকা ট্যাক্স দেবো না, এই টাকার ওপর ট্যাক্স দেবো। স্যার কত পার্সেন্ট দেবো সেটা পরের ব্যাপার, তুই পরের সেমিস্টারে গিয়ে শিখবি এই কত টাকা ট্যাক্স দিতে হয়, সেটা পরের সেমিস্টারে গিয়ে শিখবি ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এই টাকার ওপর, ভালো করে বলছি, এই টাকার ওপর ট্যাক্স দিতে হবে, এই টাকা ট্যাক্স দিতে হবে না। অনেকে ভুল করে ভাবে এই বাবা আমাকে 2,000 টাকা ট্যাক্স দিতে হবে, না এটা ভুল ধারণা, 2,000 টাকা ট্যাক্স দিতে হবে না, এই টাকাটার ওপর। স্যার কত পার্সেন্ট দিতে হবে সেটা আমি পরে শেখাবো, ঠিক আছে পরে শেখাবো। সাপোজ আজকে আমি যা ইনকাম করলাম, সাপোজ আমার বাড়ি থেকেই আমি ইনকাম করলাম 2,000 টাকা, ঠিক আছে, এবার আমি কি শুধু বাড়ি থেকেই বাড়ি ভাড়াই দেবো, আর কোনো কাজ বাজ করবো না? ধর আমি পড়াচ্ছি, তাই পড়ানো থেকে একটা ইনকাম হচ্ছে, বা ধর আমি তো চাকরি করছি, সেখান থেকে আমার একটা ইনকাম হচ্ছে। তো এরকম বিভিন্ন জায়গা থেকে সমস্ত ইনকাম বের করবো, ইনকাম বের করে দেখবো আমার এই বছরে টোটাল কত টাকা ইনকাম হচ্ছে, তার উপর ট্যাক্স ক্যালকুলেট। তার উপর মানে একটু ছোট করে বলে দিই, আমি যদি বছরে 3 লাখ টাকার উপর ইনকাম করি তাহলেই ট্যাক্স দিতে হবে। এরকম করে সমস্ত জায়গা থেকে ইনকাম জোগাড় করবো, জড়ো করে দেখবো যদি 3 লাখ টাকা হয়ে যায় তাহলেই ট্যাক্স দেবো, নাহলে দেবো। বুঝতে পারলি? এটা পরের সেমিস্টারে শিখবি, 5 নম্বর সেমিস্টারে। তাহলে এই যেটা বেরোলে এটাকে বলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কি বেরোলে? এটাকে বলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, অঙ্কটা শেষ হলো।